দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিজয় বইমেলা 2025। প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা এই সময়ে বইমেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। সিরিয়াস যে আমার নামে মুরগি মানত করছিল, তারপর তুমি দেখো নাই আমার সিরিয়াসের প্রতি টান কেমন বেড়ে গেছিল। ঠিকই তো করেছিস, ভুলে গিয়েছিলাম। আমার শুনছো, চলো বাইতে যাই। দিদিমণি, তোমার একটা কথা কই। কি কথা? অনেক দিন ধরে তোমার লগে চিন পরিচয়। আমি যত দিন ধরে তোমার চিনি, আমি কিন্তু তোমার মনের ভিতরে বুঝতে পারছি তুমি কি সুরজ ভাইরে ভালোবাসো। 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নিশি শ্রাবণী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো নিশি? ভীষণ ভালো আছি। আর আজকে শুরুতে যে কথাটা বলতে চাই, আমার এনটিভিতে আসলে খুব ভালো লাগার কাজ বেশি করে, কারণ হচ্ছে আমার সিঙ্গার হওয়ার পিছনে অনেক বড় অবদান এনটিভির। কারণ যখন আমরা কিনা ক্লোজ আপ ওয়ান দেখেছি, সো আমার গানটা শেখা ক্লোজ আপ ওয়ান থেকে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে নিশি শ্রাবণী সিঙ্গার, এই জায়গাটা আসলে এনটিভি, আমার মতো আরো অনেক আর্টিস্ট আছে যারা আসলে এনটিভি থেকেই বিশেষ করে ইন্সপায়ার্ড হয়েছে বা মোটিভেশনটা পেয়েছে। কারণ সেই সময় ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজে বাংলাদেশ এমন একটা ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল যে অনেকের মনে আমি যে সঙ্গীত শিল্পী হব বা সঙ্গীত অঙ্গনটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়, সেই জায়গাটা তৈরি করতে পেরেছে একদম। আর মানে আসলে এত কিছু ডিপ থিঙ্কিং যদি নাও করি, গানটা শুনেছি এবং শুনে লিপসিং করেছি, ওইটাই আসলে অনেক বড় কিছু। দারুণ। এই যে তোমাদের মতো মানুষ যারা আসলে ইন্সপায়ার্ড হয় বিভিন্ন রকম ভাবে, শিল্পীর একটা বড় বিষয় থাকে যে শিল্পর সাথে কানেক্টেড থাকা সবসময়। সেই কাজটি তুমি করে এসেছো, অনেকদিন ধরে করছো। আসলে এখন কি নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে তোমার? এখন গানের কাজ নিয়ে আসলে একদম ফুললি স্টাক হয়ে গেছি, যে গান ছাড়া আসলে অন্য কিছু করছি না। একেবারে ফুল ফেজে বলা যেতে পারে যে সঙ্গীত শিল্পী নিশি শ্রাবণী। একদম। আগে যেমন আমি জব করতাম, আচ্ছা, সো সেটা বেসিক্যালি গভর্নমেন্ট জব ছিল, গানের জন্য স্কিপ করা, সবাই জানে। আচ্ছা। সো এখন যেহেতু গানের জন্য স্কিপ করে চলে এসেছি, আর যেহেতু স্টাডিও শেষ, একদম গানের সাথে লেগে আছি। আর উপস্থাপনাতেও আমরা তোমাকে মাঝে মধ্যে দেখি, সেই জায়গাটা আসলে কতটুকু এনজয় করো? আমার কাছে আসলে দুইটা জায়গা দুই রকম ভাবে এনজয় করার মতো। যখন উপস্থাপনায় যাই সেটাকে খুব মজা লাগে, আর পাশের সিঙ্গারে গান গাচ্ছেন তখন মানে একদম দর্শক হয়ে যায়। আর যখন গান গাই তখন আবার সিঙ্গার হয়ে যায়। মানে এটা কিন্তু একরকম ভালো লাগাই বলা যেতে পারে, যেহেতু তুমি গানের মানুষ। আবার কোনো গানের অনুষ্ঠান যখন উপস্থাপনা করতে যাও, তুমি অ্যাটলিস্ট লিংক করতে পারো। আমার কাছে উপস্থাপনা, আমি যে প্রোগ্রামটি করি,
আমার কাছে বেশি ভালো লাগে, কারণ কিছু গান আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে এবং একদম পাশে বসে প্রিয় শিল্পীদের গানগুলো শুনতে পাচ্ছি। সো এই জায়গা থেকে আমার কাছে উপস্থাপনার ওই কাজটা খুব পছন্দ। ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, তুমি নতুন নতুন কি কি কাজ করলে এবার একেবারে সম্প্রতি রিলিজ হয়েছে সেগুলো একটু বলো। আমি রিসেন্টলি একটা ডুয়েট গান এসেছে আমার এবং বাউল ফরহাদ ভাইয়ের, এটা করলাম, এবং অনেক আনরিলিজ ট্র্যাকও আছে, এগুলো তো আসলে প্রযোজকরা জানেন কখন রিলিজ করবে। এছাড়া নাটকের গান তো এখন ট্রেন্ড, এগুলো চলছে। আর বেসিক্যালি এখন স্টেজ, যেহেতু আমাদের সিজন, স্টেজ প্রোগ্রাম মানে অনেক বেশি, এবং ওপেন এয়ার কনসার্ট তো আসলে তোমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা। আমার বেসিক্যালি ওপেন এয়ার কনসার্ট না থাকলে আমি খুব ডিপ্রেসড হয়ে যাই, কারণ আমি আসলে ছোটবেলা থেকে দর্শকের খুব কাছে থেকে গান গেয়ে অভ্যস্ত, তো দর্শকের সান্নিধ্য না পেলে আসলে আমার ভালো লাগে না। লাস্ট কোথায় শো করে আসলে? একদম রিসেন্টলি আমরা শো করলাম, আমার টিম সহ গেছিলাম কক্সবাজার। ভীষণ বড়, মানে ভালো একটা ইভেন্ট ছিল এবং অনেক বড় একটা ইভেন্ট ছিল। আমি এবং প্রীতম ভাইয়া ছিলাম সেখানে আর্টিস্ট। ভীষণ ভালো লেগেছে আসলে। দারুণ। যখন তুমি স্টেজে দাঁড়িয়ে গান গাও তখন আসলে দর্শক যারা থাকে বা শ্রোতা যারা থাকে তাদের কাছ থেকে কি ধরনের গানের রিকোয়েস্টটা বেশি পাও? আসলে আমাদের অডিয়েন্স ক্যাটাগরি আলাদা আছে, যেমন আমরা বলি যে ফোক সিঙ্গার, মেলোডিয়াস সিঙ্গার, এরকমও কিন্তু অডিয়েন্স ক্যাটাগরি আছে, যে কিছু প্রোগ্রামে দেখা যায় শুধু ফোক গান শুনতে চাই, আর কিছু প্রোগ্রাম আছে যেখানে সবাই কমার্শিয়াল একটু ফার্স্ট বিটের গান পছন্দ করে। আবার কিছু কর্পোরেট শো আছে যেখানে 90s 80s এর গানগুলো আমরা পুরোনো দিনের বাংলা গানগুলো। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করে যে কাদের প্রোগ্রাম এবং দর্শকগুলো কেমন। আর নিজেদের মৌলিক গান গাইবার তো সুযোগ নিশ্চয়ই হয়। মৌলিক গান আসলে নিজে থেকে গাওয়া প্রয়োজন পড়ে না, দর্শকের থেকে রিকোয়েস্ট আসে যে আপু এই গানটা শুনুন। মৌলিক গানের রিকোয়েস্ট আসলে কিন্তু একজন শিল্পীর খুব ভালো লাগে, তাই না? ইভেন সেটা আমার ধরো পরিচয় এটা ক্রিয়েট হয়েছে মৌলিক গান থেকে, না হলে কভার সং, এটা তো মানে আমি যে কাজটা করছি সেটা কভার সং হোক বা মৌলিক গান হোক, কাজটা তো আমার অবশ্যই। তো দেখা যায় যে আমি একটা কাজ করলাম, সেটা ইউটিউবে গেল, এবং যখন কোনো পরে নেক্সট রিসেন্ট কোনো প্রোগ্রামে থেকে ওই গানের রিকোয়েস্ট আসে, তখন কনফিডেন্ট লেভেলটা বেড়ে যায় একদম, মানে অডিয়েন্স পর্যন্ত যে পৌঁছাচ্ছে গানটা, ইভেন সেটা অডিয়েন্স ক্যাচ করে রেখে আমাকে রিকোয়েস্ট করছে, এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। চলো একটি গান শুনি তোমার কণ্ঠে। কোন গানটা শোনাবে আমাদের? রিসেন্টলি যেটা রিলিজ হয়েছে ডুয়েট গান, আমার মনে হয় অন্তরালে। চলো শুনি। তোর সাথে হইলে দেখা লোকজনে কয় নানান কথা, তোর সাথে হইলে দেখা লোকজনে কয় নানান কথা, প্রেম করিলাম দুইজনে আর একলা পয়রা মরি, প্রাণবন্ধু রে কি করলে বল হইবে যে আমারে, সোনা বন্ধু রে কি করলে বল হইবে যে আমারে। বাহ, সুন্দর গানের কথা। তুমি তো আসলে যখন শুরু করেছিলে তখন আমরা তোমাকে একটু লোকসঙ্গীত শিল্পী হিসেবেই আসলে জানতাম, কিন্তু পরের দিকে দেখলাম তুমি সব ধরনের গানই গাইছো। মানে এই জায়গাটা বেসিক্যালি, যেহেতু আমি যে প্ল্যাটফর্ম থেকে এসেছি বাংলার গায়ন, এটা একদম টোটালি একটা ফোক বেস কম্পিটিশন ছিল। সো আমরা যখন একটা ফিক্সড কোনো ধারার গানের কোনো কম্পিটিশনে যাই, সেখানে ফোক গানের অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, অনেক ফোক গানেরও আসলে বিস্তৃতি অনেক একদম। সো সেখানে স্পেসিফিক ফোক গানটা নিয়ে যেহেতু কাজ করেছি, এবং ফোক গানের প্ল্যাটফর্ম বলেই ফোক আর্টিস্ট হিসাবে সবাই জানেন, তবে বাংলার গানে আসার আগে আমার 12 বছরের মিউজিক ক্যারিয়ার। সো যারা আমাকে ওল্ড চেনেন সবাই জানে যে আমি বেসিক্যালি ভার্সাটাইল সং করি, এবং ফোক গান বা টিভিতে কাজ করার আগে থেকে আমাকে আসলে সবাই জানে যে আমি কাইন্ড অফ রকিং আর্টিস্ট, যে কিনা স্টেজ, হিন্দি বাংলা সব ধরনের গান আমার আয়ত্তে আছে। সো এই কারণে নতুন যারা আমার গান শোনেন তারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। আবার যখন আমি কোনো আধুনিক গান নিয়ে কাজ করি তখন আচ্ছা ও তো ফোক আর্টিস্ট, আধুনিক গান, মানে তখন দর্শক কনফিউজড হয়ে যায় যে এটা একই নিশি শ্রাবণী কিনা, এবং যে গানটাই মানুষ শোনে সবাই আসলে অ্যাপ্রিসিয়েট করে, এটাই আমার কাছে অনেক বড়।
এটা কি তোমার জন্য মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায় কিনা? কারণ হ্যাঁ, প্রত্যেকটা শিল্পীরই আসলে ভার্সাটাইল হওয়াটা জরুরি, কিন্তু যারা আসলে ফোক সং বা লোকসঙ্গীতগুলো গেয়ে থাকে তাদের ভয়েসের টেক্সচারটা একরকম থাকে, আবার যারা সফট মেলোডি গায় তাদের ভয়েসের টেক্সচারটা একরকম থাকে। তুমি যেহেতু নাটকের গানেও কাজ করছো, সেখানে তো ম্যাক্সিমামই আমরা দেখি একটু সফট মেলোডি ধাঁচের গানগুলো। তোমার যখন ডেলিভারি দিতে হয় সেখানে তোমার কি একটু চ্যালেঞ্জ ফেস করো? আমার কাছে এটা মনে হয় না, কারণ আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয় যে যখন কন্ট্রোভার্সি তৈরি হয়, যে অনেকে যারা আমাকে জানেন না বা চেনেন না তখন বলে আচ্ছা শুধু ফোক সিঙ্গার, এই জায়গাটাতে একটু আমার কাছে কষ্ট লাগে বা একটু কন্ট্রোভার্সিতে পড়ে যাই। বাট আদারওয়াইজ যারা আমরা গান শিখি বা অনেক ধরনের গানই যারা গাইতে পারি, তাদের আসলে ফোক বা মেলোডিয়াস কোনো ফ্যাক্ট করে না। বাট একটু ভয়েসে প্রেশারটা পড়ে যখন আমরা ফোক গানটা গাই, ভয়েসে অনেক বেশি প্রেশার দিয়ে গাইতে হয়, ভোকাল টোনটা একটু রাফ হয়ে যায়। তো আবার 2-1 দিন রেস্ট নিলে জায়গাটা তখন ঠিক হয়ে যায়। এমনি প্র্যাকটিস করার সময়টা কি পাও বা রেওয়াজ করার সময়টা কি পাও? আসলে আমার কাছে মানে এটা আমার পার্সোনাল অবজারভেশন যে আমরা যারা সিঙ্গার গানের সাথে কাজ করি এবং কন্টিনিউ যারা গানের সঙ্গে সবসময় থাকি, যেমন আমার ঘুম থেকে উঠলেই গান এবং গান শেষ করে ঘুমাতে যাই, এরকম যারা স্কেডিউলের মধ্যে থাকে, স্পেসিফিকভাবে আসলে রেয়াজ করার টাইমটা যদি নাও বের করতে পারি, আমরা আসলে রেয়াজের মধ্যেই থাকি। কারণ ঘুম থেকে উঠে গানটাই মাথায় আসে, গান গাওয়া শুরু হয়ে যায়। আর একটু গ্রুমিং তো আসলে করতেই হয়, গ্রুমিং ছাড়া তো আসলে সম্ভব না। আর এটা আমি যখন আমার খুব রানিং ফোক গানের বা ফোকের কোনো প্রোগ্রাম চলে আসে যে কন্টিনিউয়াস লাইভ আছে, তার ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমি একটু বেশি গ্রুমিং করি, কারণ ভয়েস টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে যায়, সেটা আবার জায়গা না। ইভেন আমার যত মৌলিক গান আছে এবং আমি চলচ্চিত্রে বা নাটকে যে কয়টা গানই গেয়েছি, প্রত্যেকটা গানে কিন্তু মেলোডি। গানের জন্য তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার কে করে? আমার ফুল ফ্যামিলি আসলে আমাকে ইন্সপায়ার করেছে। ইভেন আমার গান শেখার পেছনে অনেক বেশি কষ্ট করেছে আমার আম্মুর টিচার, আমার এক আঙ্কেল ছিলেন। আচ্ছা, উনি আমাকে, ওনার জন্য বেসিক্যালি আমার গানটা শেখা। এরপর আমার গানের 3 জন টিচার ছিলেন, তারাও যেভাবে এফোর্টস দিয়েছে, আমার ফ্যামিলির সবাই আসলে অনেক সাপোর্ট ছিল। সো এই স্পেসিফিকভাবে কাউকে ওর থেকে বেশি আসলে বলার সুযোগটা নেই, সবার একদম তোমার যে সারাউন্ডিংস সেই সব মানুষগুলোই তোমাকে সবসময় ইন্সপায়ার করে। একজন শিল্পীর জন্য সব থেকে বলা যেতে পারে যে প্রকৃত জাজ কারা, যারা অডিয়েন্স তারাই। কিন্তু থাকে না যে কিছু গান আমি নিজে গাইলাম এবং গাওয়ার পর কাউকে শোনালে সে যখন ফিডব্যাকটা দেয়, তার ফিডব্যাকটা খুব ইম্পর্ট্যান্ট, যে সে কি ভালো বললো কি খারাপ বললো। তো নিজের কাজ করার পর যখন স্যাটিসফ্যাকশনটা আসলে কার কাছ থেকে আসে, মানে কার কাছ থেকে ফিডব্যাকটা আমার ইম্পর্ট্যান্ট? প্রথম ফিডব্যাকের জায়গা হচ্ছে আমার আম্মু। মানে আমার তো প্রত্যেকটা কাজে আম্মু সবসময় যায়, সেটা লাইভ হোক বা স্টেজ প্রোগ্রাম। সো আমি যখন স্টেজে গান গাই আমি এইভাবে তাকাই, এই যে ঠিক আছে আম্মু বলে। এটা হচ্ছে আমার সব থেকে বড় ফিডব্যাকের জায়গা। ইভেন আমার আম্মু হয়তো গান পারে না বা গায় না, তবে আমার কাছে মনে হয় সে খুব ভালো একজন শ্রোতা এবং জাজ। এবং আম্মু যেটা বলে ভালো, তার মানে এটা ভালো হয়। তখন কনফিডেন্স লেভেলটা কাজ করে। আমাকে ওই মেকি যে একটা রিভিউ এটা কখনো দিবে না। হ্যাঁ, আমার একটা জায়গায় মানে দেখা যায় যে সুর নড়ে গেছে, আম্মু বলে এই জায়গাটা কেমন জানি হয়েছে, মানে বলতে পারে না যে কি হয়েছে, এটা বলে আচ্ছা ঠিক আছে। মা ঠিক বলে তখন কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, তাই না? ইভেন আমি ছোটবেলায় যখন গান গেতাম, আমি স্টেজ থেকে আম্মুকে জিজ্ঞেস করতাম এরপরে কি গান গাবো, সবাই আম্মুর দিকে তাকিয়ে থাকতো, ভাবতো যে আম্মু মনে হয় গান টান গায়। তা আম্মুকে রিকোয়েস্ট করতো আন্টি একটা গান গান। আচ্ছা, স্টেজে আসলে শুধুমাত্র গানের প্রিপারেশন হলে কিন্তু হয় না, নিজেদের আউটফিট যেটা থাকে সেইখানেও আসলে একটা প্রিপারেশন নিতে হয়। তো সেখানে কি মা হেল্প করে না নিজে নিজেই পুরোটা করো? আউটফিট আমাদের তো আসলে প্রচণ্ড মানে কাজের প্রেশারে দেখা যায় অনেক সময় আমরা আউটফিট মানে একটা মার্কেটে যেয়ে দেখে কিনবো, এই সময়টা পাওয়া যায় না। সো এখন আমি যেটা করেছি যে নিজেই কিছু ড্রেস ডিজাইন করার ট্রাই করি। বাহ, দারুণ। ইভেন আমার মানে ডিজাইনগুলো আমি করি, বাট মেক আম্মু করে। আম্মু টেইলরের কাজ জানেন। সো আমার প্রত্যেকটা ড্রেস আমি যা পরি, যেগুলো মানে রেডি ছাড়া মেকিং, সবগুলো একদম এক্সক্লুসিভ হয়। হ্যাঁ, ইভেন অনেকে জিজ্ঞেস করে এটা কোত্থেকে নিছো, তখন বলি যে আমি নিজে ডিজাইন করছি, আম্মু বানাই দিছে। তো নিজের কখনো এরকম কোনো চিন্তা আছে কিনা যে ডিজাইন করে নিজের একটা পেজ বা নিজের একটা আমি একটা অনলাইন বিজনেস করার আসলে ট্রাই করেছিলাম,
সেটা এখনো টুকটাক চলছে, বাট আসলে সময় দিতে পারি না। আমরা বেসিক্যালি আমরা যারা গানের কাজ করি বা মিডিয়ার সাথে জড়িত, আমরা তো আমি এর আগেও একটা টক ফুল শোতে টাইম বলেছি, প্রফেশন এটা তোমাদের। হ্যাঁ, আমাদের আসলে কাজের কোনো ডিসিপ্লিন নেই, লাইফের কোনো ডিসিপ্লিন নেই। সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমাদের কাজ শুরু হয়, আবার সবাই যখন জাগে তখন আমরা মানে রাত্রি যাপন করার মতো আমাদের অবস্থা। সো ওইভাবে আসলে বিজনেসটা হয় না ওখানে। আমাদেরকে স্বাভাবিক মানুষের মতো টাইমটা যেহেতু মেনটেন করতে হবে, সো এটা আসলে অনেক টাফ হয়ে যায়। ইভেন দেখা যায় অনেক বড় বড় অর্ডার চলে আসে যখন আমি বেসিক্যালি ঢাকার বাইরে থাকি। ইভেন আমাদের ঢাকার বাইরের প্রোগ্রাম হলেই দেখা যায় 2-3 দিনের একটা গ্যাপ চলে যায়। আমি যখন অ্যাজ এ কাস্টমার কোনো কিছু অর্ডার দিব, আমিও চাইবো যে 2-4-5 ঘন্টার মধ্যে ড্রেসটা পেয়ে যাই। তো কেউ এত টাইম নিয়ে মানে কমিটমেন্টটা আসলে ঠিক রাখা যাচ্ছে না বলে এখন তো কন্টিনিউ করা হচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি একটা সময় ঠিকই ওটা কন্টিনিউ করতে পারো। দেখা যায়। যদি যায়, হ্যাঁ। একেবারে শেষের দিকে চলে এসেছি নিশি, আরো একটি গান শুনবো তোমার কণ্ঠে। কোন গানটি শোনাবে? এখন ট্রেন্ডিং সং গাই, যেটা এখন খুব ট্রেন্ডে চলছে। লাগাইয়া পিরিতের ডোরে, লাগাইয়া পিরিতের ডোরে, আলগা থাকে টানে রে আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে। মন্ত্র ছাড়া করে জাদু, মন্ত্র ছাড়া করে জাদু, দুই নয়নের বানে রে আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। বাহ, খুব সুন্দর। তুমি নতুন আর কি কি কাজ করছো যেগুলো সামনে আসবে? মৌলিক গানের কাজগুলোই আসছে, আসলে কবে আসছে বলতে পারছি না। তা এখন খুব বেশি ব্যস্ত প্রোগ্রাম নিয়ে। আচ্ছা, আমরা চাই যে তুমি মৌলিক গানের কাজ বেশি বেশি করো, কারণ মৌলিক গানই আসলে একজন শিল্পীর সবচাইতে বড় শেকড়ের জায়গা, মানে নিজের স্বকীয়তা তৈরি করবার ক্ষেত্রে। খুব ভালো থেকো নিশি। আজকে তোমাকে আমাদের এই আয়োজনে পেয়ে ভালো লাগলো। শুভকামনা রইল তোমার সকল কাজের জন্য। অসংখ্য ধন্যবাদ, এবং বরাবরের মতো এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ করার জন্য। ভীষণ সুন্দর সময় কাটালাম আসলে তোমার সঙ্গে অনেক কথা বলে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।